আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাংবাদিক সুমি খান, আমরা তার বক্তব্য একটু শুনবো। দিদি, আমরা দেখেছিলাম যে অগাস্ট মাসে যে এই আন্দোলন হয়েছিল, তারপর অনেক সাধারণ মানুষেরও সমর্থন ছিল সেদিকে, কিন্তু এখন সাধারণ মানুষের যে দীর্ঘদিন ধরে এই কতগুলো মাস পেরিয়ে গেল, যেভাবে তারা সংস্কার একটা চলছে, কি সংস্কার চলছে, মানুষের একটা মোহভঙ্গ, মানুষ চেয়েছিল যে নির্বাচন হোক যত তাড়াতাড়ি সম্ভব, গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠিত হোক, কিন্তু সেখান থেকে মানুষের কি একটা মোহভঙ্গ হচ্ছে? কারণ অনেকেই সমাজ মাধ্যমেও দেখা যাচ্ছে সোচ্চার হচ্ছেন, যদিও তাদের উপর অনেক রকম হয়তো আঘাতও নেমে আসছে। আমরা দেখলাম অভিনেত্রী শাওন, তাকে গ্রেফতার করা হয়েছে, এই ধরনের কিছু ঘটনা ঘটছে। কিন্তু অর্থনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশ ঠিক কি অবস্থা দাঁড়িয়ে, সাধারণ মানুষ কি ভাবছেন? 5ই আগস্টের আগে যদি কোনো আইন নাই বা থাকতো, এবং যে কথাগুলো নিয়ে ওরা আন্দোলনটা করেছে, মর্যাদা চাই, কোটা বিরোধী আন্দোলন, সেগুলোর তো ভিত্তি ছিল না। যে কারণে আমরা যারা পেশাগত দায়িত্ব পালন করছি, এখনো আমরা যারা পেশাদার সাংবাদিক, আমরা সেই নিউজ, আমি আইএনএস নিউজ করেছিলাম 2023 সালের নভেম্বরে, যখন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী এসে বলেছিলেন যে হাসিনাকে অস্ট করবার জন্য, ক্ষমতাচ্যুত করবার জন্য একটি আরব বিপ্লবের, আরব বসন্ত, আরব স্প্রিং করবার, ছাত্র অভ্যুত্থান খুব প্ল্যানফুলি করবার একটা কাজ চলছে। এবং সেটা আমি বলবো যে তৎকালীন সরকার, গোয়েন্দাদের চরম ব্যর্থতা। সেটা শুধু এখনের ব্যর্থতা না, আজকে যে এতজন তরুণ বলুন, এতজন, এই যে একটা অসহিষ্ণুতা, জিঘাংসা, কেউ বললো আমি আগুনে পুড়িয়ে আগুন লাগিয়ে দিলাম, সেটা বঙ্গবন্ধুর 32 নম্বর থেকে, সুধা সদন থেকে শুরু করে, একজন অভিনেত্রীর বাড়ি থেকে শুরু করে, প্রতিজন সংসদ সদস্যর বাড়ি গিয়ে পুড়িয়ে দেওয়া, ফায়দাটা কার হচ্ছে? ওরা কতটা, যারা পুড়িয়ে দিচ্ছে ওরা কি পাচ্ছে, কি করছে? এই যে প্রজন্মগুলোকে আপনারা কতটুকু জানেন আমি জানি না, 5ই আগস্টের পর থেকে প্রতিটা স্কুলে, প্রতিটা কলেজে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, প্রাইমারি স্কুলে যেভাবে হামলা করা হয়েছে এবং বাধ্য করা হয়েছে সংখ্যালঘু শিক্ষকদের এবং মুক্তিযুদ্ধের পক্ষে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হয়েছে, সেটা এখনো চলছে। একটা জায়গা আমি বলবো যে মৌলিক অধিকার লঙ্ঘনের যে জায়গাটা, আমার হাতে সংবিধানের একটা জাতিসংঘ কর্তৃক ইউনাইটেড নেশনস এর প্রকাশিত আমাদের সংবিধানের ছোট্ট একটা কপি আমি সবসময় সঙ্গে রাখি, যে যেটা আমাদের মুক্তিযুদ্ধের পরপরই 1972 সালে দেশে এসেই, যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে এসে এই সংবিধানটা দ্রুততম সময় প্রস্তুত করেছিলেন, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার সংরক্ষিত হবে। এবং নির্বাচনের যে কথাটা সমুদা বলেছে, এখানে একটুখানি আমি বলি, আমি সূত্রগুলো এনে আপনার কথাতে আসছি। নির্বাচনে প্রতিটি সংগঠন, প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান করা হয়েছে। অনলাইনে এখনো পুরনো নিউজগুলো দেখতে পাবেন, যে কেউ সার্চ করলে আপনারা পাবেন অনলাইনে। তারা অংশগ্রহণ করেননি। এই যে রাজনীতি করলাম, এখানে ভারতে কি হচ্ছে, দল মত নির্বিশেষে বিভেদ থাকবে, মতবিভেদ থাকবে, কিন্তু জাতীয় পতাকা, জাতীয়তা, মাতৃভূমি সম্মানের জায়গায় কেউ কোনো কম্প্রোমাইজ করে না। গান্ধীজির বিরুদ্ধে যারা, নাথুরাম গোডসের পক্ষে যারা, তারাকে গিয়ে গান্ধীজির মর্গ বলুন, গান্ধীজির জাদুঘর বলুন, গান্ধীজির ভাস্কর্য বলুন, গিয়ে কোনো খারাপ কাজ করবে, অথবা গিয়ে ভাঙচুর করে আসবে, অথবা গিয়ে আগুন জ্বালিয়ে আসবে? এ পর্যন্ত তো এই ইতিহাস ভারতবর্ষে কেউ দেখেনি। রাজীব গান্ধীর মর্গ বলুন, দিল্লিতে আমি যেগুলো দেখেছি, বা প্রতিটা স্থাপনা সারা দেশে যা আছে, পরস্পর বিরোধী মত আছে বলে সেই মতের প্রতি জিঘাংসা চরিতার্থ করতে নিশ্চিহ্ন করে দেব, এই জিনিসটা তো ভারতবর্ষের নেই, একটি প্রতিষ্ঠিত দেশ। তারপরে আমি আসছি নেইবারহুডের বিষয়টা, বর্ডার ইস্যুর বিষয়টা। বর্ডারে আমি দীর্ঘদিন বর্ডার নিয়ে নিজে কাজ করেছি, ছিটমহলে আমি নিজে গিয়ে, ছিটমহল যখন হস্তান্তর হয়েছে আমি কাজ করেছি। বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর, শেখ মুজিবুর রহমান মাত্র 3.5 বছর আয়ু পেয়েছিলেন, 55 বছর বয়স হবার আগে, মানে মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন হওয়ার পরে মাত্র 3.5 বছর সময় পেয়েছেন দেশটাকে গড়তে। সেইটুকু সময়ের মধ্যে আইনগত নিরাপত্তা বলুন, সাংবিধানিক নিরাপত্তা বলুন, নাগরিকদের সবকিছু দিয়ে দিয়েছেন, এবং প্রতিবেশীদের প্রতি নেইবারহুডের জায়গাটা সর্বোচ্চ নিশ্চিত করেছিলেন তিনি, যে কারণে ইন্দিরা মুজিব ছিটমহল চুক্তিও
হয়েছিল, যেগুলো 1975-এর পরে কোনোটি বাস্তবায়ন হয়নি। এত যে খালেদা জিয়া বলুন, বিএনপি বলুন, জামাত বলুন, অন্যান্য দল সারাক্ষণ শেখ হাসিনাকে দুষছে, ভারতপ্রীতি হ্যান ত্যান বলে। ভালো কথা, আপনারা ভীষণ দেশপ্রেমিক, ভীষণ দেশকে বাঁচাতে চান, ভীষণ দেশকে রক্ষা করতে চান, চমৎকার। কেন পুরো সীমান্ত জুড়ে ভারতকেই ফেন্স দিতে হয়, ভারতকেই বেড়া দিতে হয়? ভারতই খরচ করে বেড়াটা দিয়েছে। এখন যখন ভারত যে সীমান্তের যে এলাকাগুলোতে বেড়া নেই, আমার বাড়ির নিরাপত্তা তো আমি বাউন্ডারি ওয়াল দেবই, তাহলে আমি বাউন্ডারি দিতে গেলে আপনার এত জ্বলছে কেন? আপনার এত ভয় কিসের? আপনার এত আতঙ্ক কিসের? সেটা কি এমন নয় যেটা প্রমাণিত হয়েছে বারবার? বাংলাদেশ থেকে জঙ্গিরা এসে বর্ধমানে বোমা বিস্ফোরণ থেকে শুরু করে, বিভিন্ন বোমা হামলা থেকে শুরু করে, বিভিন্ন স্থাপনাতে হামলা থেকে, এবারও অ্যারেস্ট হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের, বারবার পরপর কয়েকজন করে গ্রেফতার করা হয়েছে। আপনি যদি বর্ডারের অন্য প্রান্তে গিয়ে, আপনি প্রতিবেশী দেশে গিয়ে প্রতিবেশী সাধারণ নাগরিকদের ফল ফলাদি চুরি করে আনবেন, গাছের ফল চুরি করে আনবেন, বাড়িতে গিয়ে ডাকাতি করবেন, তারপর আপনি ফেন্স কেটে আপনি গরু, ঠিক আছে, পাচারের, সীমান্ত পাচারের ক্ষেত্রে দুপক্ষের লোকজনই জড়িত সীমান্তে, ভালো কথা। তাহলে আমি, আপনি আচরি ধর্ম পরেরে শেখাও। আমি যদি নিজের নিরাপত্তাটা নিশ্চিত না করে আমি অন্যকে দোষারোপ করব যে না ভারতকে আমি অনেক সুবিধা করে দিয়েছি, নট এট অল। কেউ ভারতকে সুবিধা করে দেয়। সোশ্যাল মিডিয়াতে সবকিছু এক্সপোজ, সবাই দেখছেন। আমাদের সাংবাদিকদের ঢাকা শহরেই শুধু 1000-এর বেশি সাংবাদিক চাকরিচ্যুত, যে কথা বলছে তারই অপরাধ। এনজিও, এখানে উপদেষ্টারা অধিকাংশই এনজিও, কিন্তু এনজিওরা তো মেয়েদেরকে নিয়ে কাজ করে। বঙ্গবন্ধু হত্যার পরে আফগানিস্তানে বাংলাদেশ থেকে এই যে জিয়া রহমান ক্ষমতা নেওয়ার পরে জামাত আসলো, জামাতকে নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু, জামাতকে উনি বৈধ করে দিলেন, জামাত ইসলামকে। যুদ্ধাপরাধীদের দায়ে জামাত নিষিদ্ধ ছিল, তিনি বৈধ করেছেন। জামাত ইসলাম আসলো, তাদের আমির গোলাম আজম দেশে আসলেন এবং তিনি সেই একেবারে গ্রাসরুট লেভেলে জামাতকে এবং বর্ডার এলাকায় মাদ্রাসা সব করলেন, ভারত বাংলাদেশ বর্ডারে, এবং সেখানে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র করে তাদেরকে তৈরি করলেন। কাবুলে গেল, লাদেনের 300 জন দেহরক্ষীর 300 জনই ছিল বাংলাদেশি, এবং তারা বাংলাদেশে গিয়ে তালেবান তৈরি করলো। আজকে তৈরি হয়নি তালেবান, সেই থেকেই তালেবান তৈরি হয়েছে। তাদেরকে দমন করার, আপনার আলফা জঙ্গিদেরকে দমন করার চেষ্টা শেখ হাসিনার সময়েই করা হয়েছে সর্বতোভাবে। তারা আটকও হয়েছে, 10টা আটক করা হয়েছে। বলছিলেন আপনি যেটা বলছিলেন প্রতিহিংসা, জিঘাংসা, এই বিষয়টা একটু আপনার কাছে আমার জানার ইচ্ছা যে এটা কিন্তু আমরা সবসময় দেখি বাংলাদেশে যখনই ক্ষমতা বদল হয়, ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে দেখা যায় যে অন্য দলের ছোট বড় মেজ সমস্ত নেতা এবং তাদের সমর্থক সবাইকে দেশ ত্যাগ করে চলে যেতে হচ্ছে। এটা যেন একটা ট্র্যাডিশন, এটা চলে, মানে পরপর আমরা সরকার পরিবর্তনের পরপর এরকম ছবি দেখি। কি কারণে এতটা প্রতিহিংসা পরায়ণ অবস্থা কেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে পরমত সহিষ্ণুতার জায়গাটাতে বড় রকমের শূন্যতা হয়েছে। এই যে পরমত সহিষ্ণুতাটা রাজনৈতিক চর্চার একটি অংশ। রাজনীতি করবেন, রাজনীতি করতে গেলে তো পড়ালেখা করতে হবে, অন্যজনের মতকে সমর্থন করতে হবে, ভলান্টিয়ারের মতো বলতে হবে আমি তোমার মতকে সমর্থন না করতে পারি, কিন্তু তোমার মতের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। সেটা বাংলাদেশে অনুপস্থিত। যে কারণে সুবিধা যেটা বললেন যে নারীর ক্ষমতায়ন কোনোভাবে হতে দেবে না। নারীকে, এই যে আপনার তেতুল হুজুর নামে খ্যাত ছিল আল্লামা শফি, তিনি বলেছিলেন, তার বিবৃতিটা, তার বিরোধিতা করেছিলেন শেখ হাসিনা, যে এটা কেমন লোক যে সে বলে যে ক্লাস 4-এর বেশি পড়তে হবে না, মেয়েদেরকে দেখলে মেয়েরা হচ্ছে তেতুল, দেখলেই জিভে জল আসবে। সেই হুজুর, সেই আল্লামা হুজুরকে শেখ হাসিনারই মন্ত্রীরা, শেখ হাসিনারই মন্ত্রী হাসান মাহমুদ, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্বশেষে, তিনি আল্লামা শফিকে এনে শেখ হাসিনার সাথে পরিচয় করিয়ে দিলেন এবং তাদের ক্ষমতায়ন করলেন। বিপুল সম্পদ দেওয়া হলো, জমি দেওয়া হলো এবং শেখ হাসিনাকে কওমি মাতা উপাধি দেওয়া হলো। তাহলে এই যে জঙ্গিদেরকে পুনর্বাসন করার জন্য যে মন্ত্রীরা তৎপর হয়ে সে কাজটা করেছিলেন, এবং আরেকজন সাবেক সেনাপ্রধান যিনি এখন নেই, প্রয়াত জেনারেল জয়নুল আবেদিন, এই যে সেনাবাহিনীর ভিতরে উগ্রবাদ, সেনাবাহিনীর ভিতরে পাকিস্তানপন্থী ভারত বিদ্বেষ, এই যে জিঘাংসাগুলো ছড়ানোর, যেটা আমরা বাইরে থেকে শুনেছি দেখেছি তাদেরই কিছু মানুষজনের থেকে, এবং এই যে জঙ্গিবাদ যারা ওখানে প্রচার করেছে, হেফাজত বলুন, হেফাজতে ইসলামের আমির আল্লামা শফি এবং তার পরবর্তীরা হিজবুত, যাদেরকে 5ই আগস্টের সঙ্গে সঙ্গে জেলখানা থেকে কারামুক্ত করা হয়ে ছেড়ে দেওয়া হয়েছে শীর্ষ জঙ্গিদের, তাহলে তো বিপন্ন হবই আমরা সবাই।
এই মুহূর্তে নির্বাচন মনে হচ্ছে না এক্ষুনি সম্ভব, মানে বাংলাদেশের সামনে এখনো অনেকটা লড়াই বাকি। সবশেষে আপনার বক্তব্য শুনতে চাইবো। অর্থনীতির অবস্থা খুবই খারাপ, যেখানে জিডিপি শেখ হাসিনার সময় 8.5 8.9 পর্যন্ত উঠেছিল, জিডিপি এখন 1.5 এর নিচে। মোর দেন 300 গার্মেন্টস ফ্যাক্টরি, যেখানে আমার সঙ্গে ফ্লাইটে যতজনের দেখা হয়েছে বেশিরভাগই হচ্ছে কি বাংলাদেশে ফেরার পথে ওনারা গার্মেন্টস এর জন্য যাচ্ছেন। বাংলাদেশের কটন ওয়ার্ল্ডে বেস্ট বলা হয়। আমি ইউরোপ আমেরিকায় যতগুলো আমি শোরুমে গেছি ওখানে আমি সবখানে দেখেছি আউটলেটে মেড ইন বাংলাদেশ। আপনি যে কোনোখানে দেখবেন এতটা ডিমান্ড। সেই গার্মেন্ট ফ্যাক্টরি গুলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো জিঘাংসার বশবর্তী হয়ে। কোনোটার মালিক আওয়ামী লীগের এমপি বা মন্ত্রী ছিল বা এসে যা কিছু ছিল, সালমান এফ রহমান যা যা করেছেন ওনার উপর ক্ষুব্ধ ছিল মানুষ। ওনার শেয়ার বাজার অসম্ভব রকমের দুর্নীতি এবং ভয়ানক রকমের অপরাধমূলক তৎপরতার কারণে। কিন্তু ওনার যে ফ্যাক্টরিটা বেক্সিমকো গ্রুপের, এই যে ওখানে মোর দেন 60,000 স্টাফ ছিল, তাদের ভবিষ্যৎ কি? এই যে একটা মানুষ অপরাধ করছে তার সাজা হবে সাজার গতিতে, কিন্তু তার কর্মকর্তা কর্মচারীগুলো প্রতিষ্ঠানগুলোতে যে ধস নামিয়ে দিল। আনোয়ারুল আলম চৌধুরী বিকেএমইএ সভাপতি, তিনি গত সপ্তাহেও বলছেন, বারবার বলছেন, কয়েকদিন আগে উনি বলেছেন যে এইভাবে ব্যাট বাড়ানো হচ্ছে, সুদের হার। আমাদের প্রধান উপদেষ্টাকে উনার 50% সুদ নেন বলে গ্রামীণ ব্যাংকে দরিদ্র নারীদের থেকে, ওনাকে কিন্তু সুদি ইউনুস বলে চেনে সবাই। তিনি এসে সুদের হার সব বাড়িয়েছেন, শুধু ওনার গ্রামীণ ব্যাংকের ট্যাক্স ফ্রি করে দিয়েছেন 5 বছরের জন্য। এই যে সাধারণ মানুষের উপর চাপটা বাড়ানো হলো, যাদের রোজগার নাই। একজন দিনমজুর কান্নাকাটি করছে যে আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে, আমার বউ বাচ্চাদের খেতে দিতে পারছি না। এই অবস্থাতে আজকে অর্থনীতির যে ধস নেমেছে, কোন রকম রোজগার, ব্যাংক লুট করা হয়েছে। আপনি যদি মিডিয়া দেখেন 5 তারিখের পরদিনই আপনার ইসলামী ব্যাংকে ছাত্র দলের একজন নেতাকে ধরা হয়েছে যে ব্রাশ ফায়ার করেছে, 4 জন ইনজুর্ড হয়েছে ব্যাংক লুট করার জন্য। এস আলমের মালিক, যে সর্বোচ্চ সুবিধা পেয়েছিল গত 15 বছরের মধ্যে, সে যে উনি যেহেতু দেশের বাইরে, উনি কি করলেন, ছাত্র দলের এখন যেহেতু বিএনপি ক্ষমতা, ভাবলেন যে ওকে আমি টাকা দেবো, প্রচুর টাকা দেবো, তুমি যা চাও দেবো, বা কোনো কিছু ডিল হয়েছে যে তুমি কি গুলি করে ইসলামী ব্যাংক আবার ইসলামের দখলে আনো। এই যে চর্চাগুলো, এই যে ভয়ঙ্কর রকম ধ্বংসাত্মক চর্চাগুলো আমাদের দেশের অর্থনীতিকে ধস নামিয়েছে। প্রশাসন বলুন, কোনো প্রশাসন নেই, কারো হাতে ক্ষমতা নেই। যখন যার দরকার হাত পায়ের রক কেটে দিচ্ছে, যা জামাত আগেও করেছে এখনো করছে। ব্যবসায়ীদের, আপনি প্রথম আলোর পত্রিকা অনলাইনে গেলেই দেখবেন চট্টগ্রামের শিবিরের ক্যাডাররা, জামাতের ক্যাডাররা এবং ছাত্র দলের কিছু ক্যাডার চাঁদা চাইছে এবং চাঁদা না দিলে সাথে সাথে গুলি করে দিচ্ছে। এরকম কিন্তু ছবি দিয়েছে সঙ্গে সঙ্গে চকবাজার বিভিন্ন এলাকায়। এবং যে রিপোর্টার করেছে শিবলি, ও আমার ছোট ভাইয়ের। এটাই চিত্র আমাদের সামনে।